কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে এমন একটি মজাদার গল্প নিয়ে হাজির হয়েছি, যেটা শুনলে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। বন্ধুরা, আমি একটা কাজের মেয়ে, আমার বাড়িওয়ালা কিভাবে আমাকে মজা দিল সেই গল্পটি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবে আর কাছে ন্যাকড়া বা টিস্যু রাখবে, কারণ গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের ভিজে যেতে পারে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে মূল গল্পে চলে যাই। আমি খুবই গরিব ফ্যামিলির মেয়ে, এতটা গরিব যে আমরা একবেলা খেয়ে দুবেলা না খেয়ে থাকতে হয়। আর আমরা 5 ভাই বোন, 4টা বোন, একটা ভাই, ভাই সব থেকে ছোট। আর আমাদের পরিবারে কাজ করার মতো, ইনকাম করার মতো একটা লোকই আছে, সেটা হচ্ছে আমার বাবা। সে কাজ করতে করতে আর পারে না, তারও তো বয়স হয়ে গেছে, সে আর কত কষ্ট করবে। আর আমি ছিলাম সব থেকে বড় মেয়ে। আমি একদিন চিন্তা ভাবনা করলাম যে এভাবে তো আর দিনকাল যেতে পারে না। আমি হচ্ছে ফ্যামিলির বড় মেয়ে। আমি একদিন চিন্তা ভাবনা করলাম যে এভাবে তো আর দিন যেতে পারে না, কিছু একটা করতে হবে আমাকে। তখন আমি সিদ্ধান্ত নিই যে গ্রাম থেকে আমি ঢাকায় আসবো। তো আমাদের গ্রামের আরো একটি লোক ছিল, সে ঢাকা শহরেই থাকতো। তার মাধ্যমে তার সাথে কথা বলে আমিও ঢাকায় চলে আসি। চলে আসার পরে উনি একটা বাড়িতে আমাকে কাজ নিয়ে দেয়। সেই বাড়িতে কাজ কাম করতাম। উনিও আরেকটা বড় লোকের বাড়িতে কাজ করতো। তো সেখান থেকেই অনেক লোকজনকে সে চিনতো, অনেক তার সাথে এই কাজ করেছে। তো তার মাধ্যমে আমার একটা কাজ হয়ে যায়, সে আমাকে কাজ নিয়ে দেয়। তো সেই বাসায় কাজ নিয়ে দেওয়ার পরে আমি তো কন্টিনিউ সেখানেই কাজ করতেছিলাম। যেদিন থেকে আমি কাজে ঢুকেছি সেদিন থেকেই আমার বাড়িওয়ালা আমার থেকে কেমন করে যেন তাকিয়ে থাকতো। এটা আমি বুঝতে পারতাম, কিন্তু আমার বাড়িওয়ালা কখনোই আমাকে মুখ ফুটে কিছু বলতো না। একদিন ম্যাডাম আমাকে ডাকলো, ডেকে বললো, আমি বাহিরে যাচ্ছি, তোমার স্যারের কখন কি লাগবে সেটা কিন্তু অবশ্যই এনে দেবে, যা যা করতে বলবে সেগুলো করে দিবে। আমি তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি টেনশন করবেন না, আপনি অফিসে যান, আমি দেখে নেবো সবকিছু। ম্যাডামও বলল, ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, যান। তারপর স্যারকে বললাম, স্যার আপনি কি চা খাবেন, আপনি কি চা দেবো? স্যার তখন বলল, হ্যাঁ, 1 কাপ চা নিয়ে আসো। আমিও রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে সুন্দর করে 1 কাপ চা বানালাম। চা বানিয়ে স্যারের কাছে আসলাম। তারপর স্যারকে বললাম, স্যার আপনি চা। স্যারও হাত বাড়িয়ে আমার হাতে থেকে চায়ের কাপটা নিয়ে নিয়ে চা খাওয়া শুরু করলো। চা খেতে খেতে আমার অনেক প্রশংসাই করলো। আমাকে বলছিল, আচ্ছা তুমি তো দেখতে শুনতে সুন্দর, তুমি লেখাপড়াও জানো, তাহলে তুমি মানুষের পাশে কেন কাজ করো? তখন তাকে আমি সবকিছু খুলে বলি যে আমি গ্রামে থাকতাম, লেখাপড়া করতাম অবশ্য, কিন্তু আমার বাবা অনেক গরিব আর আমরা 5 ভাই বোন। আমার বাবার একার পক্ষে আমাদের 5 ভাই বোন, মা সহ সবাইকে খাওয়ানো পড়ানো সম্ভব হচ্ছিল না। আর আমি সবার বড় ভাই বোনের ভিতরে। সবার কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিই। তারপর আমার গ্রামের একজন ঢাকা শহরেই থাকে,
তার মাধ্যমে ঢাকা শহরে আসি এবং আপনাদের বাসায় চাকরি নিই। স্যার তখন আমার কথা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস নিল, নিয়ে বলল, ও আচ্ছা তাই। আমিও বললাম হ্যাঁ। তারপর স্যার আমাকে বলল, চাটা খুব ভালো বানিয়েছো, খুব ভালো হয়েছে। আমিও স্যারকে একটু মুচকি হেসে বললাম, ধন্যবাদ। তারপর আমি সেখান থেকে চলে যাই, আর স্যার আমার দিকে পেছন থেকে তাকিয়েছিল, এটা আমি অনুভব করছিলাম। তারপর পেছনে একবার তাকালাম, দেখলাম সত্যি স্যার আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি আর ওখানে না দাঁড়িয়ে চলে আসি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাঘরের কাজকাম করছিলাম, থালাবাটি ধুচ্ছিলাম। একটু করে আবার রান্না বসাতে হবে, স্যারকে দুপুরের খাবার দিতে হবে, এটা ভেবে রান্না বান্নার কাজ কাম শুরু করে দিলাম। তারপর হঠাৎ করে মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তারপর আমি পেছনে তাকালাম, তাকানোর পরে দেখি আমার স্যার পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে তাকিয়ে। যখন ওনার চোখে আমার চোখ পড়ে গেল, তখন উনি একটু কাশি দিয়ে আমাকে বলল, হুম, একদম পানি দাও তো। আমিও তখন বললাম, স্যার আপনি কখন এসছেন? আমাকে বললেই তো হতো, আমি আপনাকে পানি নিয়ে দিয়ে আসতাম। তখন স্যার বললো, আরে না না, সমস্যা নেই, তুমি পানি দাও। তারপর আমি স্যারকে পানি দিলাম। স্যার পানি খাচ্ছিল, আমি এদিকে ঘুরে আবারও কাজকাম করছিলাম। স্যার তখন পানির গ্লাসটা আমার পাশে এসে রাখলো, রেখে আমার পাশেই দাঁড়িয়েছিল, আর আমাকে বলছিল, দাও আমি তোমাকে হেল্প করে দিই। তখন আমি বললাম, স্যার এগুলো কি বলছেন আপনি? আপনি কেন আমার কাজে হেল্প করবেন? আপনি আমার স্যার, এই বাসার মালিক, আমার মালিক। আপনি আমাকে হেল্প করবেন, এটা যদি ম্যাডাম জানে খুব বড় সমস্যা হয়ে যাবে। আপনি এখান থেকে যান দয়া করে। স্যার তখন বলে উঠলো, আরে বাবা টেনশন করো না, আজকে তো তোমার ম্যাডাম বাসায় নেই, ও দেখবে না, আর কিছু বলবেও না। তারপর আমি বললাম, না না স্যার, আপনি এখান থেকে চলে যান। কিন্তু স্যার শুনছেও না। এক পর্যায়ে সে পিছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার শরীর কাঁপছিল তখন, লজ্জা লাগছিল। স্যারটা আমার সাথে কি করছে আমি কিছু বুঝতে পারছিলাম না যে স্যারকে কি বলবো। তখন উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, এতটা শক্ত করে জড়িয়ে ধরে যে আমি আমার হাত ছোটাতেই পারছিলাম না ওনার হাতে থেকে। এরকম চলতে থাকে প্রায় 5-6 মিনিট। এক পর্যায়ে উনি আমাকে ঘুরিয়ে আমার বুকের সাথে জড়িয়ে নেয়, আর আমাকে বলতে থাকে, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি চাই, আপনি পেতে চাই, কাছে পেতে চাই। তখন আমি স্যারকে বললাম, স্যার এগুলো আপনি কি বলছেন? এখন যদি ম্যাডাম চলে আসে, ম্যাডাম যদি এগুলো দেখে ফেলে, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? তখন স্যার বলল, সমস্যা নেই, কিছু হবে না। তারপর আমি স্যারকে জোরে একটা ধাক্কা দিই। ধাক্কা দেওয়ার পরে স্যার একটু দূরে, আমার থেকে দূরে গিয়ে দাঁড়ায়। তারপর একবার আমার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলে যায়। 3-4 দিন এরকম ভাবে যায়। তারপর একদিন ম্যাডাম সেদিন বাসায় ছিল না, অফিসে চলে গিয়েছিল। আমি চা বানিয়ে নিয়ে স্যারের রুমে যাই। রুমে গিয়ে দেখি স্যার নেই। আমি চায়ের কাপটা হাতের পাশে টেবিলে রাখতেই স্যার ওয়াশরুম থেকে বের হলো। স্যার যখন ওয়াশরুম থেকে বের হলো, আমি তো পুরো লজ্জায় পেয়েছি।
স্যারের শরীরে কিছুই ছিল না, কিন্তু তার সবকিছুই দেখা যাচ্ছে। এটা দেখে আমি লজ্জায় তার দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না, ওখানে দাঁড়িয়েও থাকতে পারছিলাম না। তখনই আমি অন্যদিকে ঘুরে যাই, আর স্যার একটা টাওয়াল তার শরীরের সাথে জড়িয়ে আমার কাছে আসে আর আমাকে বলতে থাকে, এসো ভিতরে এসো, লজ্জা পাচ্ছ কেন? এসে বলছি। তারপর স্যার আমার হাত ধরে নিয়ে খাটের উপর বসায়, আর আমি এত কিছু নিজের চোখে দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। কেন যেন মোমের মতো গলে যাচ্ছিলাম। মনে হচ্ছিল স্যার আগুন আর আমি মোম, আর আগুন মোম একসাথে থাকলে তো মোম গলে যাবে, তাই না বন্ধুরা? তো আমি মোমের মতো গলে যাচ্ছিলাম। আস্তে আস্তে স্যার আমার অনেক কাছে চলে আসলো। আমাদের অনেক কিছুই হতে যাচ্ছিল, আর সে সময় আমার মনে হয় ম্যাডামের কথা। যদি এটা ম্যাডাম জানতে পারে তাহলে কি হবে? তারপর স্যার আমার একদম বুকের উপরেই ছিল। আমার বুকের উপর থেকে স্যারকে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে সেই রুম থেকে দৌড়িয়ে বাইরে চলে আসলাম। সেদিনটা সেভাবেই চলে যায়। পরের দিন ম্যাডাম আমাকে ডাকলো তার রুমে। আমিও ম্যাডামের কথায় তার রুমে চলে গেলাম। তারপর ম্যাডাম আমাকে বলছিল, আচ্ছা তুমি তো লেখাপড়া জানো তাই না? আমি বললাম হ্যাঁ। তারপর ম্যাডাম আমাকে বলতেছে, তুমি তো দেখতে সুন্দর সুন্দর। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি কি রাখবা? তখন আমি একটু মুচকি এসে ম্যাডামকে বললাম, কেন শুনবো না ম্যাডাম? আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই শুনবো, আপনি বলুন। তখন ম্যাডাম বলল, কিভাবে যে বলি, তুমি কথাটা কিভাবে নেবে? আহ, কিন্তু আমাকে তো বলতেই হবে। তখন আমি বললাম, ম্যাডাম আপনি এত না ভেবে আপনি বলুন তো কি হয়েছে, কি করতে হবে আমাকে, সেটা আপনি একবার বলুন। তারপর ম্যাডাম আমাকে বলে, তুমি তোমার স্যারকে বিয়ে করো। আমি তো তখন কথাটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। একজন স্ত্রী তার স্বামীকে বিয়ে করার জন্য বলছে একটা কাজের মেয়েকে। আমি বুঝতে পারছিলাম না যে ম্যাডামের কথায় কি উত্তর দেব। আমি 1 মিনিট চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপর ম্যাডাম এসে আমার কাঁধের উপর হাত রাখলো আর আমাকে বলল, দেখো তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমার স্বামীকে বিয়ে করো। তুমি জানো আমাদের টাকা পয়সার জন্য যেমন গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের শুধু একটা জিনিসেরই অভাব, একটা সন্তানের অভাব। তুমি প্লিজ আমাদের সেই আশা পূর্ণ করে দাও। তুমি ভালো থাকবে, আমি তোমাকে কথা দিচ্ছি। শুধু তুমি না, তোমার পুরো ফ্যামিলির দায়িত্ব আমরা নিয়ে নেব। তারপর আমি আমার নিজের ফ্যামিলির কথা ভেবে রাজি হয়ে যাই। তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হয়। তারপর আমি বাসর ঘরে যাই। বাসর ঘরে যাওয়ার পর আমার মালিক আমাকে এত ভালোবাসা দিল, এত এত ভালোবাসা দিল, এত মজা দিল, সেটা তোমাদেরকে আমি বুঝাতে পারবো না বন্ধুরা। তখন মনে মনে শুধু একটাই ভাবছিলাম, যে এরকম একটা স্বামীকে সে অন্যের হাতে তুলে দেয়, মেয়েটার কি একটু আফসোস হচ্ছে না? শুধু এটাই ভাবছিলাম। কিন্তু আমি অনেক খুশি ছিলাম আমার স্যারকে পেয়ে। কারণ সে আমাকে অনেক আনন্দ দিয়েছিল, অনেক সুখ দিয়েছিল। এতটা সুখ যে তোমাকে এতটা সুখ দিয়েছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শুধু এটাই মনে হচ্ছিল যে আজকে রাতেই মনে হয় আমার বাচ্চা চলে আসছে। তাহলে বুঝে নাও বন্ধুরা, আমার স্যার আমাকে কতটা মজা দিয়েছিল। তো বন্ধুরা, এভাবে আমাদের দিনকাল যায়। কিছুদিন পর আমার একটা ছেলে হয়। 203
ছেলে, স্বামী, মেয়ে অনেক সুন্দরভাবে আমাদের দিনকাল যাচ্ছিল। আমার পুরো ফ্যামিলির দায়িত্বও তারা নিয়ে নিয়েছিল। এভাবেই আমাদের দিন চলে যায়। তো বন্ধুরা, এখানে গল্পটা শেষ হলো। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবা। আর তোমরা কি ধরনের গল্প শুনতে চাও অবশ্যই সেটা কমেন্টে জানাই দিবা, আমি সেই ধরনের গল্প দিব অবশ্যই। তো ভালো থেকো কলেজের বন্ধুরা।